গল্প পিয়নের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজ শোনাবো শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা অদ্ভুত উড়ে সিরিজ থেকে নেওয়া গল্প মদন তপাদারের বাক্স। আজ রইল তৃতীয় পর্ব। শুরু করছি আজকের গল্প মদন তপাদারের বাক্স। লোকে মন্টুরামের টাকা পয়সা দেখে, জমি জিরেত দেখে, মন্টুরামের গাড়ি বাড়ি দেখে, দেখে আর হিংসে করে, আর হিংসে জ্বলে পুড়ে খাক হয়। তারা পাঁচজনের কাছে মন্টুরামের কুচ্ছ গেয়ে বেড়ায়। মন্টুরামের কোনো বিপদ আপদ ঘটলে, মন্টুরাম কোনো ফ্যাসাদে পড়লে লোকে ভারী খুশি হয়। এসবই মন্টুরাম হাড়ে হাড়ে জানেন, কিন্তু লোকে মন্টুরামের দুঃখ বুঝতে চায় না। মন্টুরাম যে কত দুঃখী, তার ধন দৌলতের তলা দিয়ে দুঃখের ফল্গু নদী বয়ে যাচ্ছে, এ তো আর লোকের চোখে পড়ে না। বুকের দুঃখ বুকে চেপে রেখে মন্টুরাম নীরবে বিষয়কর্ম করে যাচ্ছেন। মাঝে মাঝে তিনি দীর্ঘশ্বাস ফেলেন বটে, কিন্তু কর্তব্য কর্মে তিনি সর্বদাই অটল। পুরনো দুঃখগুলোর সঙ্গে মন্টুরামের একরকম ভাবসাব হয়েই গিয়েছে। দুঃখ নিয়েই যখন থাকতে হবে, দুঃখের সঙ্গে যখন বসবাস, তখন তাদের সঙ্গে ঝগড়া করে আর লাভ কি? দুঃখ বলতে তার অনেক দিনের ইচ্ছে চৈতন্যপুরের পুরনো রাজবাড়িটা কিনে সেখানে একটা প্রাসাদ বানানো। রাজবাড়িতে থাকার কে তাই আলাদা, তা সেটা হয়ে উঠছে না, কারণ বুড়ো রাজা হরিশ্চন্দ্র এখনো বেঁচে বর্তে আছেন। আর একটা দুঃখ হচ্ছে তার বউ হরিমতি। হরিমতির বড় দান ধ্যানের হাত। ভিখিরি আসুক, সাধু সন্ন্যাসী আসুক, চাঁদা পার্টি আসুক, হরিমতি কাউকে ফেরান না। এমনকি প্রায় প্রতিদিনই দু চারজন গরিব দুঃখীকে পাত পেড়ে বসে বসে খাওয়ান। অনেক চেষ্টা করেও এই অপচয় ঠেকাতে পারছেন না মন্টুরাম। তার ৩ নম্বর দুঃখ হলো ইংরেজি। কিছুদিন আগে গায়ের পুরনো মন্দিরের ফটো তুলতে একজন রাঙামুলো টকটকে সাহেব এসে হাজির, কিন্তু কেউই তার কথা বুঝতে না পেরে হাঁ করে চেয়ে থাকে। তখন চৈতন্যপুর উচ্চ বিদ্যালয়ের হেড স্যার অখিল বাবু এগিয়ে গিয়ে সাহেবের সঙ্গে ফটাফট ইংরেজি বলে সবাইকে তাক লাগিয়ে দেন। ওই রকম ইংরেজি বলতে না পারার দুঃখে ভারী কাতর হয়ে রয়েছেন মন্টুরাম। তার ইংরেজি শেখার জন্য অখিল বাবুকে মাইনে দিয়ে বহালও করা আছে, কিন্তু বিষয়কর্মে কোনো ফাঁক নেই বলে ফুরসতই হয়ে উঠল না আজ পর্যন্ত মন্টুরামের। এসব ছাড়াও হিসেব করতে বসলে দুঃখের ঝুড়ি ভরে যাবে। কিন্তু ইদানিং যে নতুন দুঃখটা এসে হাজির হয়েছে, সেটা হলো ২ নম্বর মন্টুরাম। আর এই ২ নম্বর মন্টুরামের সঙ্গে মন্টুরামের একেবারেই বনিবনা হচ্ছে না। উড়ে এসে জুড়ে বসা এই ২ নম্বর মন্টুরাম যখন তখন যেখানে সেখানে ফস করে উদয় হয়ে মন্টুরামকে নাস্তানাবুদ করে ছাড়ছেন। এই তো সেদিন ৩০০ টাকা কিলো দরে সর্ষে ইলিশ মাছ এনেছিলেন মন্টুরাম। রান্নাটাও হয়েছিল ভালো, তবে ইলিশের বাটি কাছে টেনেছেন এমন সময় ২ নম্বর মন্টুরাম আড়াল থেকে বলে উঠলেন, মন্টুরাম, ইলিশ মাছ খাচ্ছ নাকি? মন্টুরাম হুংকার দিয়ে বললেন, খাচ্ছি তো, কার বাবার কি? সে তো বটেই, একটু আগে নোনাপাড়ায় দেখে এলাম ষষ্ঠীর বিধবা মা পান্তা ভাত নিয়ে বসেছে, সঙ্গে নুন ছাড়া কিচ্ছু নেই। শিকে ঝোলানো মেটে হাঁড়িতে এক ছড়া তেঁতুল খুঁজছিল, না পেয়ে কপাল চাপড়ে নুন দিয়েই সাঁটছে। অবশ্য তাতে তোমারই বা কি এলো গেল মন্টুরাম, তুমি খাও তুমি খাও। খেলেন মন্টুরাম, তবে ইলিশ মাছটা গঙ্গা মাটির মতো লাগছিল। এই তো সেদিন নগেন বাড়ুজ্যের সঙ্গে বিষয় সম্পত্তি ঘটিত মামলায় হাইকোর্টের রায় বেরোলো, মন্টুরাম জিতে গিয়েছেন। এখন নগেন বাড়ুজ্যের বসত বাটি সহ
গোটা সম্পত্তি মন্টুরামের দখলে। আনন্দের চোটে মন্টুরাম নন্দকিশোরের দোকান থেকে তার বিখ্যাত ক্ষীরকদম এক হাঁড়ি কিনে বাড়ি ফিরছিলেন। হঠাৎ কোথা থেকে ২ নম্বর মন্টুরাম গাড়ির পিছনের সিটে যেন ঠিক তার পাশেই বসে খুব করুণ গলায় বললেন, মন্টুরাম, মনে পড়ে? মন্টুরাম খেকিয়ে উঠে বললেন, কি মনে পড়বে? সেই যে যখন ছোটটি ছিলে, তখন প্রতি বৃহস্পতিবার গিয়ে প্রসাদের লোভে নগেনদের বাড়িতে গুটি গুটি হাজির হতে, আর নগেনের মা কলা পাতায় নাড়ু, মোয়া, বাতাসা আর ফলের টুকরো দিতেন হে, মনে নেই? মন্টুরাম ধমক দিয়ে বললেন, তাতে কি হলো? মাথা বিকিয়ে গিয়েছে নাকি? মন্টুরাম, বলছিলাম কি, মামলায় হেরে সর্বস্ব খুইয়ে আজ রাতে নগেন বাণিজ্য যদি গলায় দড়ি দেয়, তাহলে ওই ক্ষীরকদম তোমার গলা দিয়ে নামবে, ভেবে দেখো বাপু। ক্ষীরকদম ভালো জিনিস বটে, কিন্তু ভালো জিনিস তখনই ভালো যখন তার আগু পিছুটাও ভালো হয়। মন্টুরাম হাল ছেড়ে দিয়ে বললেন, তাহলে কি করতে হবে? অন্তত বসত বাড়িটা ছেড়ে দাও, নগেনের দাঁড়ানোর জায়গা নেই। মন্টুরাম তেড়ে উঠে বললেন, আর আমার অত টাকা? ২ নম্বর মন্টুরাম বললেন, লোকে যে বলে তোমার টাকশাল আছে, সে তো আর এমনি নয়, নগেনের তো ঢেঁকিশালটাও নেই। মন্টুরাম মাথা নাড়া দিয়ে বললেন, না হে ২ নম্বর মন্টুরাম, এভাবে বিষয় কর্ম চলে না। এরকম চলতে থাকলে আমি যে পথে বসবো। কিন্তু ২ নম্বর মন্টুরাম একা নয়, তার সঙ্গে হরিমতিরও যোগ সাজস আছে। রাত্রিবেলা হরিমতিও কাঁদতে বসলেন, বললেন, ছেলে পুলে নিয়ে ঘর করি, তাদেরও তো ভালো মন্দ আছে। বামুন মানুষকে ভিটে ছাড়া করলে কি আমাদের ভালো হবে ভেবেছো? আমি অত শত জানি না বাপু, তুমি ওদের ভিটে মাটি ফিরিয়ে দাও। রাগে ফুঁসতে ফুঁসতে দাঁতে দাঁত চেপে তাই করতে হলো মন্টুরামকে। ২ নম্বর মন্টুরামকে সামনে পেলে যেন চিবিয়ে খান। তাই এইভাবেই মন্টুরামের সঙ্গে ২ নম্বর মন্টুরামের শত্রুতা বেড়েই চলেছে। মন্টুরামের বড় ছেলে নন্দরামের বিয়ে ঠিক হলো সেদিন। কনে পক্ষ এসেছিল দান সামগ্রী নিয়ে কথা কইতে। ১,০০,০০০ টাকা নগদ আর ৫০ ভরি সোনা, সঙ্গে টিভি, ফ্রিজ, একখানা মোটর বাইক ইত্যাদি। পাটিপত্র সইসাবুত হতে যাচ্ছে। ঠিক এই সময় ২ নম্বর মন্টুরামের গলা শুনতে পেলেন মন্টুরাম। কানের কাছে ফিসফিস করে এসে বললেন, সবই তো হলো, কিন্তু একটাই মুশকিল হে মন্টুরাম। মন্টুরাম গম্ভীর হয়ে বললেন, কিসের মুশকিল? নতুন বউ এসে যখন তোমাকে পেন্নাম করবে, তখন কিন্তু মনে মনে সে তোমার কানও মলে দেবে। যতবার তোমার মুখের দিকে চাইবে, ততবার মনে মনে তোমার মুখে থুতু দিতে ইচ্ছে যাবে তার। কান মলবে? থুতু দেবে? বলো কি? শুধু কি তাই, যতদিন বেঁচে থাকবে ততদিন ঘেন্না করবে তোমাকে। এ, ভেবে দেখো মন্টুরাম, ১,০০,০০০ টাকা, ৫০ ভরি সোনা আদায় করে সুখ হবে তো? টাকায় মেলা জিনিস কেনা যায় বটে, কিন্তু ছেদ্দা ভক্তি যে দোকানে বিকোয় না হে, বিকিকিনির বাজারে ও জিনিস পাবে না, ভেবে দেখো। পারলে ২ নম্বর মন্টুরামের মুন্ডুটা ছিঁড়েই ফেলতেন মন্টুরাম, কিন্তু সে উপায় নেই। হাত নিষ্পিস করে, দাঁত কড়মড় করে, কিন্তু মন্টুরামের ২ নম্বর মন্টুরামকে ছোঁয়ারও উপায় নেই। রাত ২টো, চারদিক একেবারে নিস্তব্ধ। দূরে শেয়ালের ডাক, ঝিঝির শব্দ। মন্টুরাম নিঃশব্দে উঠে ৩ তলায় তার স্ট্রং রুমে গিয়ে ঢুকলেন। তারপর বড় সিন্দুকটা খুলে জাদুকর মদন তপাদারের ছেঁড়া খোঁড়া সুটকেসটা বার করলেন। তারপর ডালাটা খুলে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে
পর্যবেক্ষণ করতে লাগলেন। রোজই করেন। একজন গেঁয়ো আর গরিব বাজিকরের যা যা থাকে সে সবই রয়েছে বাক্সটায়। এমন কোনো বস্তু নেই যার জন্য বাড়িতে চোর এলে হানা দেবে, কিংবা সন্ডা গুন্ডারা হন্যে হয়ে ঘুরবে। তার লোকবল দারুণ। সুধীর গায়েন হানা দেওয়ায় তিনি বাড়ি পাহারা দেওয়ার আরো মজবুত ব্যবস্থা করেছেন। নতুন পাইক রাখা হয়েছে, কানাই দারোগা দুজন সেপাই মোতায়েন রেখেছেন। কিন্তু এত বন্দোবস্ত করা হলো যে কারণে, সেই বাক্সের রহস্যই তো বুঝতে পারছেন না মন্টুরাম। ঠিক এই সময় ঘাড়ে শ্বাস ফেলার মতো কাছ থেকে ২ নম্বর মন্টুরাম বলে উঠলেন, আছে হে আছে, দেখার চোখ থাকলে ঠিকই দেখতে পেতে। মন্টুরাম ভারী বিরক্ত হয়ে বললেন, এতই যদি জানো তবে বলে দিলেই তো হয়। তোমাকে দিয়ে তো আজ পর্যন্ত কোনো উপকার হলো না, কাজে বাগড়া দিতে এসে হাজির হও। বলি, সবকিছু খুঁটিয়ে দেখেছো তো? কিছুই বাকি রাখিনি হে। ম্যাজিকের সামগ্রী ছাড়া আর আছে একটা ধুকধুকি। তা সেটা আলাদিনের পিদিম কিনা জানি না, নেড়ে ঘেঁটে ঘষে মেজে দেখেছি বাপু, কোনো মহিমা প্রকাশ হয়নি। আর ওই উপরের পকেটে একটা ছোট ছেলের ফটো আছে, পেছনে নাম লেখা ছিল হিরু। তাই এই হিরুটাকেও বেশি জানা নেই। হুম, 20 বছর আগেকার ফটো। হিরুর চোখ দুটো দেখেছো? খুব জলজলে, কিন্তু মনে হয় ভবিষ্যতে বেশ কঠিন মানুষ হবে। ওরে বাপু, হিরুর খবরে আমাদের দরকার কি? না, এই বলছিলাম আর কি। হিরু বেঁচে থাকলে এখন তার বয়স 27-28 হবে। তা হোক না, কাজের কথা এসো তো বাপু। এই বাক্সে কি কোনো গুপ্ত পকেট বা ফাঁক ফোকর আছে? তাতে কি গুপ্তধনের নিশানা পাওয়া যাবে? ২ নম্বর মন্টুরাম হঠাৎ হা 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 করে হেসে বলেন, তুমি আর গুপ্তধন নিয়ে কি করবে বলো তো মন্টুরাম? তোমার যা আছে তাই তো 7 পুরুষে খেয়ে পুরোতে পারবে না। মন্টুরাম ফুঁসে উঠে বললেন, বাজে বকো না তো। টাকা কি কারো বেশি হয় নাকি? আরো টাকা হলে আরো কত কি করা যায়। রাত 2:30 নাগাদ রাজা হরিশ্চন্দ্রের ঘুম ভেঙেছে। আর ঘুম ভাঙতেই যে সমস্ত ঘটনা ঘটতে থাকে। এই তো সেদিন ঘুম ভেঙে দেখেন রসময় পণ্ডিত বসে আছেন। বললেন, ওরে হরি, আজ তোকে সমাজ চ্যাপ্টারের পড়া ধরবো। বলতো, ভর্তৃহরি কি সমাস? হরিশ্চন্দ্র মহা ফাঁপড়ে পড়ে আমতা আমতা করছিলেন। এমন সময় ঝড়ের মতো তার 3 পিসি এসে হাজির। কানা পিসি বলল, ও পণ্ডিত, ওরকম দুধের বাচ্চাকে অমন শক্ত শক্ত প্রশ্ন করতে আছে? সোজা সোজা প্রশ্ন করো তো বাপু, আস্তে আস্তে শিখবে। রসময় ভারী অসন্তুষ্ট হয়ে বললেন, প্রশ্রয় দিয়ে দিয়েই তো আপনারা ছেলে পেলেগুলোকে নষ্ট করেন। বলে ভারী রাগ করে উঠে গেলেন রসময়। আর একদিন অম্বুরি তামাকের গন্ধে উঠে বসে হরিশ্চন্দ্র দেখেন তার ঠাকুর দাদা মহিমচন্দ্র গদি আঁটা চেয়ারটায় বসে গড়গড়া টানছেন। হরিশ্চন্দ্র তাড়াতাড়ি কোমরের ব্যথা, হাঁটুর কটকটি উপেক্ষা করে প্রণাম করে দাঁড়াতেই মহিমচন্দ্র বজ্র নির্ঘোষে বললেন, ওরে হরি, এসব কি দেখছি? হাতিশালে হাতি নেই, ঘোড়াশালে ঘোড়া নেই, গোশালা ফাঁকা, দাসদাসীগুলো সব উবে গেল নাকি? প্রাসাদের চূড়ো হেলে পড়েছে, পুকুরে ভর্তি কচুরি পানা। হরিশ্চন্দ্র ভয়ে ভয়ে বললেন, আগে খাজনাটা আদায় হলেই সব হয়ে যাবে। আরো একটা কথা শুনছি, কোনো বেয়াদব নাকি তোর কাছে রাজবাড়ি কিনে নেবে বলে প্রস্তাব পাঠিয়েছে। আঁকে মহারাজ মন্টুরাম সিংহ। তার এত সাহস! 10 লাখ টাকা দিতে চেয়েছিল। মহিমচন্দ্র চোখ কপালে তুলে বললেন, 10 লাখ? সে তো অনেক টাকা। আগে না, সেই আমলের সঙ্গে তুলনা করলে এখনকার 10 লাখ তখনকার 5,006 এর বেশি হবে না। বাইক বরকন্দাজ পাঠিয়ে লোকটাকে বেঁধে এনে বিছুটি দিতে পারিস না? হরিশ্চন্দ্র ভালোই জানেন মন্টুরামের অনেক টাকা, মেলা পাইক বরকন্দাজ, তাকে বেঁধে আনা সাধ্যি হরিশ্চন্দ্রের নেই।
তাই মিনমিন করে বললেন, আগে সে আর বেশি কথা কি, তবে কিনা পুকুর ধারের বিছুটি গাছগুলো লোপাট হয়েছে, ইতুপুর থেকে বিছুটি আনিয়ে তবেই, হ্যাঁ, বেশ করে আগা পাঁচতলা ঝেড়ে দিবি। হরিশ্চন্দ্র জানেন যে তিনি ভুলভাল দেখেন, ভুলভাল শোনেন, ভুলভাল বোঝেন এবং ভুলভাল বলেনও, কিন্তু সবটাই ভুল কিনা সন্দেহ হয় মাঝে মাঝে। এই পরশু রাত্রিরে তিন পিসি এসে হাজির। কুজো পিসি বলল, হ্যাঁ রে হরি, তোর জিভ কি অসাড়, আর স্বাদ সোয়াদ টের পাস না? রোজ যে দুটুকু খাস, আমি আজ তার এক ফোঁটা জিভে দিয়ে দেখলুম। ও তো পিটুলি গোলা, গয়লাটাকে নাগরার জুতো দিয়ে ঘা কতক দিতে পারিস না? হরিশ্চন্দ্রের নাগরা জুতোই নেই, হাতে জোর নেই, চুপ করে রইলেন। তখন হঠাৎ কানা পিসি দুটো গিনি তার বিছানায় ছুঁড়ে দিয়ে বললেন, তোর অবস্থাটা ভালো যাচ্ছে না জানি, তা ওটা ভাঙিয়ে একটু ভালো মন্দ খাতো বাছা। খোড়া পিসি বলল, দেখিস বাবা, লোভে পড়ে আবার নাদু মালাকারের কাছে আমাদের বেচে টেচে দিসনি যেন। হরিশ্চন্দ্র শশব্যস্তে বললেন, না পিসিগণ, নাদুকে আমি তাড়িয়ে দিয়েছি। কুজো পিসি বলল, তাড়িয়ে তো দিয়েছিস বাছা, কিন্তু সে তো প্রাসাদের এখানে সেখানে এখনো হাঁড়ি নিয়ে ঘাপটি মেরে বসে থাকে। ব্যাপারটা যদি স্বপ্নই হবে, তাহলে সকালে ঘুম ভেঙে হরিশ্চন্দ্র সত্যি সত্যি বিছানায় দুটো চকচকে গিনি পেতেন না। রাজবাড়ির পুরনো শ্যাকরা নবকৃষ্ণ এসে কোষ্ঠী পাথরে ঘষে বলল, না, সোনাটা বড় ভালো, ওজনও কম নয়। গতকালই বেশ কয়েক হাজার টাকা পেয়ে হরিশ্চন্দ্রের মনটা আবার আশায় আশায় আছে। পিসিমাগণ হয়তো সত্যি সত্যি তাদের লুকোনো সোনা দানা একটু একটু করে বের করবেন। আজ রাতে ঘুম ভেঙে হরিশ্চন্দ্র দেখলেন ট্রাপিজের সেই খেলোয়াড়টি আজ একটা ঝাড়বাতির উটিতে পা ঝুলিয়ে বসে আছে, মুখটা চিন্তিত। হরিশ্চন্দ্র গলা খাঁকারে দিয়ে বললেন, বাপু হে, আজ যে একটু মনমরা দেখছি। লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তা একটু চিন্তায় আছি বটে মহারাজ। তা ভালো, চিন্তা বহাল থাকলে আমার বুকের ওপর দিয়ে তোমার ওই প্রাণঘাতী লাভঝাপগুলো অন্তত বন্ধ হবে। তা বাপু, তোমার সমস্যাটা কিসের? আচ্ছা রাজামশাই, আপনি কি ৩৩ কোটি দেবদেবীর নাম জানেন? রক্ষে করো বাপু, কোটি দূরে থাক, আমি ৩৩ জনের নামও বলতে পারবো না। লোকটা মাথা নেড়ে বলে, সেইটি হয়েছে মুশকিল, কেউই পারে না। কেন বাপু, দেবদেবী নিয়ে ঝগড়া কিসের? আচ্ছা, অপদেবতাদের কথা কিছু জানা আছে রাজামশাই? না হে, অপদেবতা আছে বলে শুনেছি বটে, কিন্তু তারা যে কারা তা জানা নেই। রাজপুরোহিত কোকিলেশ্বর ভট্টাচার্যকে জিজ্ঞেস করা যেত, কিন্তু তার এখন ১০৩ বছর বয়স চলছে, সব কথা মনে করতে পারেন না, আমার মতোই ভুল দেখেন, ভুল শোনেন, ভুল বোঝেন, আর ভুল বলেন। তাই এইসব ব্যাপার নিয়ে মাথা ঘামানোর দরকার কি তোমার? লোকটা করুণ মুখে হরিশ্চন্দ্রের দিকে চেয়ে বলল, বড়ই দরকার পড়েছে রাজামশাই, সবটা না বললে বুঝতে পারবেন না। হরিশ্চন্দ্র একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বাপু হে, আগে তো এ বাড়িতে গল্প শোনানোর জন্য মাইনে করা লোক ছিল, তা সেসব দিন কবেই গত হয়েছে। শুনেছি তারা এমন সব গল্প বলতো, তা শুনে রাজা রাজরারা নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়তো। তা আজ তোমার গল্পটাই শুনি, দেখি ঘুম আসে কিনা। লোকটা বলল, আমি যখন পেটের দায়ে গাঁয়ে গঞ্জে হাটে বাজারে ম্যাজিক দেখিয়ে বেড়াতাম, তখন ফুলপুকুরের বিখ্যাত শিবরাত্রির মেলায় খেলা দেখিয়ে ফিরে আসছি, সন্ধে হয়ে আসছিল। বিদ্যেধরীর জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি, হঠাৎ সামনে কি একটা জিনিস চকচক করছে দেখে কুড়িয়ে নিলাম। দেখি একটা আয়না। গাঁয়ের হাটে বাজারে যেমন কাঠের ঢাকনাওয়ালা সস্তা আয়না বিক্রি হয়, তেমনি আয়নার সঙ্গে একটা লোহার সরু চেনে বাঁধা ধুকধুকিও পড়েছিল। তাতে এক পালোয়ানের
ছবি খোদাই করা। একবার ভাবলাম কার না কার জিনিস ফেলে রেখেই যাই। তারপর ভাবলাম পড়ে পাওয়া জিনিস থাক ঝোলার মধ্যে। তারপর আর দ্রব্য দুটোর কথা মনেই ছিল না। একদিন ঝোলা ঘাঁটতে গিয়ে আয়না আর ধুকধুকিটা বেরিয়ে পড়লো। আয়নাটা বেশ ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম, ঢাকনাওয়ালা সস্তা আয়নাই বটে, কিন্তু কাঁচটা বেশ ভালো জাতের, কোনো ঢেউ বা ঢাল নেই। আর ধুকধুকিটা দেখে ভাবলাম, কে জানে বাপু, ধুকধুকি তো আসলে কবচ, এতে হয়তো আমার কপাল ফিরে যেতেও পারে। এই ভেবে ধুকধুকিটা গলায় পরে ফেললাম। আর তারপরেই ঘটনাটা ঘটলো। হরিশ্চন্দ্র উদ্বিগ্ন হয়ে বললেন, কি ঘটলো হে? ধুকধুকিটা গলায় পড়ে আয়নায় তাকাতে আঁতকে উঠে দেখি তাতে আমার মুখের বদলে অন্য একটা মুখ ফুটে উঠেছে। কটা রঙের দাড়ি, গোঁফ, বড় বড় গোল গোল রাগী চোখ, ঘন জোড়া ভুরু, মাথায় লোহার টুপি, পরনে সোনালি রঙের কোট। আমার হাত থেকে আয়নাটা মেঝেয় পড়ে গেল, কিন্তু ভাঙলো না। প্রথমটা ঘাবড়ে গেলেও চোখের ভুল ভেবে আয়নাটা তুলতে আবার সেই মুখ। আর আশ্চর্যের বিষয়, আয়নার লোকটা আমাকে কি যেন বলছিল। হরিশ্চন্দ্র অবাক হয়ে বলেন, বলো কি, তা কি বলছিল? জীবনে ওরকম ভাষা শুনিনি, বাংলা, ইংরেজি, হিন্দি বা সংস্কৃত নয়, একেবারে অচেনা ভাষা। এক বর্ণ বুঝতে পারলাম না। ভূত বলে মনে হয়েছিল বটে, কিন্তু ভূতেরও তো কিছু নিয়ম কানুন আছে। উদয় হতে তাদের আয়নার দরকার হয় না। একটা মজা হলো, ধুকধুকিটা গলা থেকে খুলে ফেললে আয়নার লোকটা উধাও হতো। তখন আয়নাটা একদম সাধারণ আয়না হয়ে যেত। তো তুমি করলেটা কি? আয়নার লোকটা দেবদেবীর কেউ কিনা, নাকি অপদেবতা আমাকে কাছে বা বলতে চাইছে, তা বুঝবার জন্য আমি প্রতিদিনই আয়নার লোকটার সঙ্গে আমার ভাষায় কথা বলতাম। লোকটা আমার কথা বুঝবার চেষ্টাও করত, কিন্তু বুঝতে পারতো না। একদিন রাতে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, প্রচন্ড বজ্রপাত। হঠাৎ আয়নার লোকটা একটা ধমক দিয়ে বলে, রোবস, রোবস। ব্যাস, হঠাৎ ঝড় বৃষ্টি সব থেমে গেল। কাণ্ড দেখে তো আমি অবাক। সেদিন টের পেলাম আয়নার মানুষটা সোজা লোক নয়, অনেক ক্ষমতা। দাঁড়াও বাপু, রোবস কথাটা টুকে রাখি, কাজে লাগতে পারে। লোকটা হেসে বলল, হুম, সে গুড়ে বালি। আমি চেষ্টা করে দেখেছি মহারাজ, কাজ হয় না। ময়নাগড়ে এক বাড়িতে রাতে একবার আমাকে তাদের লকড়ি ঘরে শুতে দিয়েছিল। মেটে ঘর, ডাঁই করা কাঠকুটো আর বাজে জিনিস। রাতে দেখি একটা কেউটে সাপ তার 10-12টা ছানাপোনা নিয়ে কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে ঘরে। তখনও আয়না থেকে ওই লোকটা হঠাৎ চাপা গলায় বলেছিল, পিরো, পিরো। সঙ্গে সঙ্গে সাপগুলো পড়ি কি মরি করে পালিয়ে গিয়ে গর্তে ঢুকে পড়লো। এ কথাটাও লিখতে বারণ করছো কি? লিখতে পারেন, তবে কাজ হবে না। ওই রোবস বা পিরো, ওসব কি মন্তর টন্তর নাকি? তা কে জানে মহারাজ, শুধু জানি মন্তর হলেও ও মন্তর আমাদের জন্য নয়। হরিশ্চন্দ্র হতাশ হয়ে বললেন, তাহলে তো মুশকিল। তবে লোকটার সঙ্গে ভাবসাব করার চেষ্টা চালিয়ে গিয়েছি। মনে হয় মাস দুয়েকের চেষ্টায় একটু একটু যেন ভাবসাব হয়ে উঠছিল। সেই সময় আমি একটা ভুল করে ফেলেছিলাম মহারাজ। সোনার গাঁয়ে একটা আড্ডায় কিছু লোক আমার ম্যাজিক নিয়ে খুব ঠাট্টা তামাশা করছিল। তাদের মুখ বন্ধ করার জন্য সেদিন আমি ভারী মাথা গরম করে তাদের আয়নাটা দেখাই। দেখে তারা ভড়কে গেল ঠিকই, কিন্তু গুপ্ত রহস্যটা গেল ফাঁস হয়ে। আর লোকগুলোও সেই থেকে আমার পিছনে লাগলো। কেউ টাকা সাধলো, কেউ ভয় দেখাতে লাগলো। আয়নার লোকটাও ভ্রু কুঁচকে আমাকে কি সব যেন বলেছিল, নিশ্চয়ই ভালো কথা নয়। তারপর কি হলো? তারপর থেকে আমি একরকম ফেরার হয়ে ঘুরে বেড়াতে লাগলাম, এখানে আজ কাল সেখানে। আয়নার লোকটা তখন আমাকে প্রায়ই বলতো,
টিকিটাক, টিকিটাক। কেন হে বাপু, কি হলো? ঘুরতে ঘুরতে চৈতন্যপুরে হাজির হয়েছিলাম মহারাজ। ঠিক করে রেখেছিলাম একটা সুবিধে মতো জায়গা পেলে আয়নাটা লুকিয়ে রাখবো। তা আপনার এই রাজবাড়িটা দেখে মনে হলো এমন ভালো জায়গা আর পাওয়া যাবে না। মেলা গুপ্তঘর আর কুঠুরি, কুলুঙ্গি, তাক, পুরনো বাক্স প্যাঁটরার অভাব নেই। তাই সন্ধ্যের মুখে চুপিসারে ঢুকে আয়নাটা কুলুঙ্গিতে হাবিজাবি জিনিসের পিছনে গুজে রেখে দিলাম। ধুকধুকিটা আমার কাছে রাখলাম। আয়নাটাকেও খুঁজে পেলেও ধুকধুকি ছাড়া সেটায় কাজ হবে না। হরিশ্চন্দ্র উত্তেজনায় সোজা হয়ে উঠে বসে বললেন, বলো কি, এই বাড়িতে আছে? যে আজ্ঞে, শুধু শুধু কি আর এ বাড়িতে থানা গেড়ে আছি মশাই? তা আয়নাটা এখন কোথায়, একবার দেখা যায় না? মাথা নেড়ে লোকটা বলল, নেই, সেটা হাওয়া হয়েছে। সে এক ম্যাজিকওয়ালার ছেলে, যে ম্যাজিকওয়ালা মাঝে মাঝেই অদৃশ্য হয়ে যেত। দিনের পর দিন তার দেখা পাওয়া যেত না। হিরুর মা ছিলেন না, এক বুড়ি দিদিমার কাছে মানুষ। বড্ড অনাদর ছিল তার। তাই সে হাপিত্যেশ করে বাবা কবে ফিরে আসবেন তার জন্য পথ চেয়ে বসে থাকতো। অনেক অনেক দিন পরে পরে বাবা হয়তো ফিরে আসতেন, কিন্তু বড্ড রোগা চেহারা নিয়ে ধুঁকতে ধুঁকতে। তবু বাবা এসে তাকে পয়সা দিতেন, খাবার কিনে আনতেন, খেলনাও দিতেন একটা দুটো। বাবা যে তার জন্যই রোজগার করতে গিয়ে গায়ে গ্রামান্তরে ম্যাজিক দেখিয়ে বেড়ান তা হিরু জানতো। বড় কষ্ট হয় বাবার জন্য। বাবার সঙ্গে চলে যেতেও ইচ্ছে হতো তার, কিন্তু বাবা রাজি হতেন না। বলতেন, তুমি পড়াশোনা করো, আমার মতো জীবন তোমার জন্য নয় বাবা। সে এক বর্ষার রাত, হিরুর স্পষ্ট মনে আছে। বাবা সেদিনই বাড়ি ফিরেছেন, তাই হিরুর মনে ভারী আনন্দ। রাতে বাবার বুক ঘেঁষে শুয়ে সে মহা আরামে ঘুমিয়েছিল। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে দেখতে পেল বাবা একটু দূরে মেঝের উপর বসে একটা হাত আয়নার দিকে তাকিয়ে কথা বলছেন। ভীষণ অবাক হয়ে গিয়েছিল সে, আর চুপ করে শুয়ে চোখ সামান্য ফাঁক করে সে তীক্ষ্ণ দৃষ্টিতে দৃশ্যটা দেখছিল। হঠাৎ বুঝতে পারলো বাবা নিজের প্রতিবিম্বের সঙ্গে প্রলাপ বকছেন না, আয়নায় দাড়ি গোঁফওয়ালা একটা অচেনা মুখ। খুব ভয় পেয়ে গিয়েছিল হিরু। ওটা কি ভুতুড়ে আয়না? বাবা কি ভূত প্রেতের খেলা দেখান? হিরু কিছুই বুঝতে পারলো না। তবে সেই ছোট বয়সেও সে বাবার ভাবভঙ্গি দেখে বুঝতে পেরেছিল বাবা আয়নার ভূতটার সঙ্গে ভাব করতে চাইছেন। পরপর দুরাত একই ব্যাপার ঘটবার পর হিরু ঠিক করলো ব্যাপারটা দেখতে হবে। আয়নায় কথা বলার সময় বাবা যে গলায় ধুকধুকিটা ঝুলিয়ে নেন, এটা তার নজর এড়ায়নি। সেদিন তার বাবা মদন তপাদার গায়ের যাত্রা দেখাতে গিয়েছেন। নিরালা ঘরে হিরু বাক্স খুলে আয়নাটা বের করলো। এমনিতে আয়নাটা সাধারণ আয়নার মতোই, কিন্তু যে গলায় লকেটটা ঝুলিয়ে নিল, সঙ্গে সঙ্গে আয়নায় একটা ভয়ঙ্কর মুখ ভেসে উঠল। মাথায় লোহার টুপি, গালে দাড়ি গোঁফ, চোখ দুটো যেন জ্বলছে। সে পরিষ্কার শুনতে পেল লোকটা উত্তেজিত গলায় অদ্ভুত এক ভাষায় কিছু বলতে চাইছে। হুররা, হুরো, বুরুচ, পিরো, এই ধরনের কথা। প্রথমটায় হকচকিয়ে গেলেও হিরু বুদ্ধিমান ছেলে। সে খুব নরম করে বলল, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। লোকটা ভ্রু বেঁকালো, তারপর মুখের কাছে একটা হাত তুলে বলল, রবিয়াল, রবিয়াল। কথাটার মানে বুঝলো না হিরু, কিন্তু তার কচি মাথায় একটা বুদ্ধি খেলে গেল। গলার লকেটটার মধ্যে কোনো ব্যাপার নেই তো। সে তাড়াতাড়ি লকেটটা তুলে ভালো করে দেখলো। মনে হলো পালোয়ানের খোদাই করা ছবির বুকে একটা সূক্ষ্ম ফুটো আছে। সে ফুটোটার কাছে মুখ নিয়ে জিজ্ঞেস করলো, তুমি কে? লোকটা এবার বড় বড় চোখ করে তাকিয়ে একটু হাসলো। লোকটার কথা এবার স্পষ্ট বুঝতে পারলো হিরু। লোকটা বলল,
তোমার খুব বুদ্ধি। আমার নাম বুরুচ। আমি অনেক অনেক দূরে থাকি। আমার নাম হিরু, হিরু তপাদার। আমি জাদুকর মদন তপাদারের ছেলে। তুমি বেশ ভালো একটি ছেলে। যদিও তুমি খুব ছোট্ট একটা ছেলে, তবু তোমাকে বলে রাখি, এই আয়নাটা একটা ভীষণ দামি আর জরুরি জিনিস। আমাদের জগৎ থেকে একজন তোমাদের পৃথিবীতে গিয়েছিল। ওই আয়না আর লকেট সে চুরি করে পালিয়ে যায়। তারপর সে হারিয়ে গিয়েছে। কিন্তু ওই দুটো মূল্যবান জিনিস তোমাদের গ্রহে পড়ে আছে। আমরা যে কোনো মূল্যে ওই দুটো ফেরত চাই। হিরু বলল, বেশ তো, তুমি এসে এক্ষুনি নিয়ে যাও। লোকটা বলল, শোনো বুদ্ধিমান ছেলে, আমাদের জগৎ থেকে তোমাদের জগতে যাওয়া সহজ নয়। অনেক সময় লাগবে। হয়তো তোমাদের হিসেবে ৮-১০ বছর। কিন্তু আমাদের সৈন্য সামন্তরা ও দুটো জিনিস উদ্ধার করবে। তখন যদি তারা বাধা পায়, তাহলে তারা ভয়ঙ্কর সব অস্ত্র দিয়ে তোমাদের সব কিছু ধ্বংস করে দিতে পারে। আমাদের সৈন্যদের কোনো মায়া দয়া নেই, তার কারণ তারা কলের তৈরি। কিন্তু আমি তো ফেরত দিতেই চাইছি। হ্যাঁ, তাই বলছি, ও দুটো জিনিস খুব সাবধানে রেখো। খারাপ লোকের হাতে পড়লে সে এই দুটি জিনিস এমন ভাবে ব্যবহার করবে যাতে তোমাদেরই ক্ষতি হবে। ওই আয়না থেকে নানা সময়ে নানা বিচ্ছুরণ ঘটে। তার কোনোটা ভালো, কোনোটা মন্দ। সব সময় ঢাকনাটা দিয়ে রেখো। আশা করি আমার কথা তুমি বুঝতে পেরেছো। পেরেছি বুরুচ, কিন্তু আয়নাটা যদি ভেঙে টেঙে যায়, সে ভয় নেই। পৃথিবীর কোনো শক্তি দিয়েই ওকে ভাঙা যাবে না। ঠিক আছে বুরুচ, আমার অভিবাদন নাও হিরু তপাদার। মদন তপাদার যখন যাত্রা দেখে ফিরছিল, তখন হিরু গভীর ঘুমে। আর পরদিন খুব ভোরবেলায় মদন তপাদার তার বাক্স প্যাঁটরা নিয়ে সেই যে বেরিয়ে গিয়েছিল, আর তার সঙ্গে দেখাই হলো না হিরুর। জরুরি কথাগুলো তাই মদন তপাদারকে বলাও হয়নি তার। বছর খানেক পরে সে মদন তপাদারের একটি চিঠি পায়। তাতে লেখা, বাবা হিরু, আশা করি ঠাকুরের কৃপায় ভালো আছো। আমার শরীর খুব খারাপ, হয়তো বেশি দিন বাঁচবো না। তোমার সঙ্গে আর দেখা হবে কিনা কে জানে, কিন্তু একটা জরুরি কথা তোমাকে জানানো দরকার। আমার কাছে একটা অদ্ভুত আয়না আর একটা ধুকধুকি ছিল। আয়নাটা চৈতন্যপুরের রাজবাড়ির দরবার ঘরের পিছনে চোরাকুঠুরির উপরের কুলুঙ্গিতে লুকানো আছে। ধুকধুকিটা আমার জাদুর বাক্সে রয়েছে, আর সেটা আছে চৈতন্যপুরের মন্টুরাম সিংহের বাড়িতে। বড় হয়ে যদি পারো, এ দুটো উদ্ধার করার চেষ্টা করো। এই গ্রামে আমার এক চেলা আছে, তার নাম সুধীর গায়েন। সে চোর। চোরেদের অনেক অন্ধিসন্ধি জানা থাকে। বাবা হিরু, এই আয়নার মহিমা কি তা আমি বুঝতে পারিনি, কিন্তু আশা আছে তুমি হয়তো বুঝতে পারবে। ইতি তোমার বাবা মদন তপাদার। দরবার ঘরের পিছনে চোরাকুঠুরিতে ঢোকার সহজ পথ নেই। কয়েকদিন নিরীক্ষণের পর হিরু আবিষ্কার করলো, ভাঁড়ার ঘরে বেদির মতো উঁচু যে উনুন আছে, তার নিচের ছিদ্রপথে হামাগুড়ি দিয়ে ঢোকা যায়। একখানা টর্চ নিয়ে কেঁচড়ে মেচড়ে ঢুকে প্রায় 13-14 ফুট উঁচু কুলুঙ্গিতে উঠে খুঁজিয়েও দেখলো, কিন্তু আয়না সেখানে নেই। তবু ছোট ঘরখানার আনাচ কানাচ তন্ন তন্ন করে খুঁজলো হিরু। নেই। সে মতো বুরুচের সৈন্য সামন্তদের এসে পড়ার সময় হয়ে গিয়েছে। যদি আয়নাটা না পাওয়া যায়, তাহলে তারা যে কি ভীষণ কাণ্ড করবে কে জানে। হিরু ভারী চিন্তিত হয়ে মেঝের ধুলোবালির উপর কিছুক্ষণ বসে রইল। ঘুটঘুটে অন্ধকার ঘর, নিস্তব্ধ। কিছুক্ষণ বসে থাকার পর মাথাটা কেমন ঝিমঝিম করছিল হিরুর। হয়তো অক্সিজেনের অভাব ঘটছে, আর মনে হচ্ছে চারদিকে আবহাওয়ার মধ্যে একটা যেন ফিসফাস গুজগুজ শব্দ হচ্ছে। কারা যেন হাঁটছে, চলছে, বা বাতাসে উড়ে উড়ে বেড়াচ্ছে। হিরু তটস্থ হলো। এখন যদি সে অজ্ঞান টজ্ঞান হয়ে যায়, তাহলে ওই ঘরে মরে পড়ে থাকতে হবে। সে ফের হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো।
বিকেলে হরিশ্চন্দ্র বারান্দায় তার কেঠো চেয়ারটায় বসেছিলেন। দেখা হতেই একগাল হেসে বললেন, কি হলো, পেলে না তো? হিরু ভারী অবাক হয়ে রাজামশাইয়ের পায়ের কাছটিতে বসে বলল, কি পেলাম না রাজামশাই? হরিশ্চন্দ্র বললেন, কেন, সে আয়নাটা? হিরু আরো এক ডিগ্রি অবাক হয়ে বলে, আয়নার কথা আপনি জানলেন কি করে? হরিশ্চন্দ্র বললেন, সে আর জানা শক্ত কি, এই বাড়িতে বাতাসে কান পাতলে মেলা গুজগুজ ফিসফাস শোনা যায়, বুঝলে? হিরু একটু চিন্তিত হয়ে বলে, তা বটে রাজামশাই, কিন্তু ওই গুজগুজ আর ফিসফাস থেকে আয়নার একটা হদিশ পাওয়া কি যায় না মহারাজ? আর ফিসফাসের কথা যদি বলো, তাহলে বলতে হয় তার নাগাল পাওয়া বেশ শক্ত, হাওয়া বাতাসের মতো আসে আর চলে যায়, বুঝলে? আগে বেশ বুঝেছি। তা বাপু, বুড়ো বয়সের দোষে আজকাল লোকের নাম ধাম বড্ড ভুলে যাই। তোমার নামটা যেন কি বলেছিলে? হিরু তপাদার না কি যেন? হিরু অধোবদন হলো, তারপর একটু অনুতাপ মেশানো গলায় বলল, আগে মহারাজ, ও নামটা আমি আপনাকে বলিনি, আমি বলেছি হিরু গণপতি। ওটা অবশ্য মিছে কথা, আমি জাদুকর মদন তপাদারের ছেলে, হিরু তপাদারই বটে। হ্যাঁ, ফিসফাস যেন তাই বলে গেল। হিরু তাড়াতাড়ি হরিশ্চন্দ্রের পায়ের ধুলো নিয়ে পড়ল, মহারাজ, বলছি কি, দয়া করে আপনার গুজগুজ আর ফিসফাসকে ধরে আমার কাজটা উদ্ধার করে দিন। গোবিন্দ ঘোষের সঙ্গে যে মন্টুরাম সিংহের চিরকাল আড়াআড়ি, এ কে না জানে, কিন্তু গোবিন্দ ঘোষের কপালের দোষে তার বাড়িটা ওই মন্টুরামের বাড়ির একদম লাগোয়া। গোবিন্দ ঘোষের ফলন্ত মধু বুলবুলি আম গাছের সবচেয়ে বেশি আম ধরে যে ডালটায়, সেটাই মন্টুরামের বাগানের দিকে ঝুঁকে থাকে। গোবিন্দ ঘোষের নারকোল গাছের নারকোল প্রায়ই গিয়ে পড়ে মন্টুরামের বাগানে। ছাদে শুকোতে দেওয়া গোবিন্দ ঘোষের গেঞ্জি আর লুঙ্গি কতবার যে হাওয়ায় উড়ে মন্টুরামের বাড়ির ছাদে গিয়ে পড়েছে, তার হিসেব নেই। ওদিকে মন্টুরাম ঘোষের বাড়িতে মাংস রান্না হলে সেই গন্ধ এসে গোবিন্দ ঘোষের বাড়িতে দাপাদাপি করে বেড়ায়। গোবিন্দ দাঁত কিড়মিড় করেন। মন্টুরামের বাড়িতে মাছ রান্না হচ্ছে, তার গন্ধ গোবিন্দর বাড়িতে লুঠেরার মতো ঢুকে সব তছনছ করে দেয়। মাছের মাথা দিয়ে সোনামুগের ডাল রান্না হলে তো গোবিন্দকে নাকে চাপা দিতে হয়। গন্ধগুলো যেন এসে তাকে মুখ ভেঙচি দেয়, বক দেখায়, মাথায় চাঁটি মেরে বলে যায়, দুয়ো রে গোবিন্দ, দুয়ো। গোবিন্দ একদিন মন্টুরামকে উচিত শিক্ষা দিতে তার গিন্নি বাসন্তীকে বললেন, হ্যাঁ গা, আজ একটু শুঁটি মাছ রাঁধো তো। বাসন্তী চোখ কপালে তুলে বলেন, শুঁটকি মাছ? বলো কি, আমরা তো কোশমিন কালেও শুঁটকি মাছ খাই না। আহা, খাওয়ার কথা উঠছে কেন? খাওয়ার জন্য নয় গিন্নি, গন্ধটা ছড়ালে মন্টুরামকে একটু শিক্ষা দেওয়া হবে। বাসন্তী রাগ করে বলেন, মলো, অন্যকে শিক্ষা দিতে গিয়ে শুঁটকি রেঁধে মরি আর কি। তাহলে এক কাজ করো, শুনেছি চামড়া পোড়ালে কি বিচ্ছিরি গন্ধ হয়, তাহলে আমার পুরনো ছেঁড়া পামসুটা নিভন্ত উনুনে গুজে রাখো, দেখি প্যাটা দাপিয়ে বেড়ায় কিনা। বাসন্তী বললেন, মন্টু বাবু দাপিয়ে বেড়াবে কিনা জানি না বাপু, তবে চামড়া পোড়া গন্ধে আমরা কি বাড়িতে টিকতে পারবো? তাই তো, এ কথাটা তো খেয়াল হয়নি। গোবিন্দবাবু খুব ভাবনায় পড়লেন। গত 30 বছর ধরে গোবিন্দ ভেবেই চলেছেন, কিন্তু আজ পর্যন্ত মন্টুরামকে শিক্ষা দেওয়ার মতো তেমন কিছুই করে উঠতে পারেননি। এক রাতে গোবিন্দ ঘোষের বাড়িতে চোর ঢুকেছিল। টের পেয়ে গোবিন্দ ঘোষ প্রচন্ড রেগে গিয়ে তেড়ে ওঠেন, এটা তোদের কিরকম একচোখামি বলতো? পাশেই মন্টুরামের বাড়ি ছেড়ে আমার বাড়িতেই কেন ঢুকেছিস? এ কিরকম বিচার তোদের? চোরটা ভড়কে গিয়ে থতমত খেয়ে দাঁড়িয়ে পড়েছিল। গোবিন্দ ঘোষ মশারি তুলে লাফ দিয়ে বিছানা থেকে নেমে হাত পা ছুঁড়ে বলতে লাগলেন, লজ্জা করে না তোদের? ঘেন্না হয় না?
যার বাড়িতে সোনা দানা উপচে পড়ছে, টাকা রাখার জায়গা নেই, দামি দামি জিনিস ছড়িয়ে পড়ে থাকে, তার বাড়ি ছেড়ে কোন লজ্জায় এ বাড়িতে ঢুকেছিস? চোরটা মিনমিন করে বলল, তা কি করব মশাই, মন্টুরাম বাবুর বাড়িতে যে সরালে কুকুর আছে, পায়ের বরকন্দাজ আছে। গোবিন্দ খাপ্পা হয়ে বললেন, ওহ, যেন পুষ্যিপুত্তুর এলেন। কুকুর আছে, পাইক বরকন্দাজ আছে, আর তাতেই বাবুর জারিজুরি বেরিয়ে গেল। পাইক বরকন্দাজ আর কুকুরকেই যদি ভয়, তাহলে চুরি ছেড়ে বষ্টম হলেই পারিস। তোদের মতো চোরকে কুলাঙ্গার বললে কম বলা হয়। এই যদি তোর এলেম, তাহলে গলায় দড়ি দিকে যা, জলে ডুবে মর্গে যা। ছি ছি, তোদের মুখ দর্শন করলে পর্যন্ত পাপ হয়। চোরটা তখন পালাতে পারলে বাঁচে, তবে হঠাৎই সেদিন নৈরাশ্যের মধ্যে একটু আশার আলো দেখতে পেলেন গোবিন্দ ঘোষ। গাঁয়ের চৌকিদার ভজহরির কাছে শুনলেন যে মন্টুরামের বাড়িতে একদিন চোর ঢুকেছিল। কপালের ফেরে সে কিছু চুরি করতে পারেনি। সারা রাত একটা আলমারির মধ্যে আটকে থেকে পরদিন মন্টুরামের হাতে ধরা পড়ে যায়। তবে মন্টুরামের বউ হরিমতি তাকে দয়া করে ছেড়ে দেন। গোবিন্দ ঘোষ খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, চোরটার নামধাম কি জানো? মন্টুরামের বাড়িতে যে ঢুকতে পারে সে কিন্তু সোজা চোর নয়। ভজহরি বলল, সেটা খুব ঠিক কথা গোবিন্দ বাবু, সুধীর গায়েন একজন নাটা চোর বটে, কিন্তু কাজের লোক। চোর দেখে দেখে তো আমার চোখ পেকে গিয়েছে, তাই দেখলেই চিনতে পারি। তা সে কোথায় থাকে বলো তো? এ গায়ের লোক নয়, তবে এখানে সেখানে খুঁজলে পেয়ে যাবেন। 4 ফুটিয়া চোর, রোগা চেহারা। কালও দেখেছি দুপুরে কালীবাড়ির চাতালে বসে মুড়ি তেলে ভাজা খাচ্ছে। এই চোরকে খুঁজে বের না করলেই চলছে না। গোবিন্দ ঘোষ দিন দুয়ের মাথায় প্রাতঃভ্রমণে বেরিয়ে রথতলা বাজারে কেষ্ট সাহুর দোকানের সামনে পেয়েও গেলেন তাকে। ছোটখাটো মানুষ বসে মুড়ি আর ঘুগনি খাচ্ছে। সুধীর গায়ের নাকি হে তুমি? সুধীর একটু অবাক হয়ে বলে, যে আজ্ঞে। বেঞ্চে তার পাশে জুত করে বসে গোবিন্দ ঘোষ বললেন, ওহে সুধীর, ইংরাজিতে একটা কথা আছে জানো, ট্রাই 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 আগেন। ওর বাংলা করলে দাঁড়ায়, একবারে না পারিলে দেখো শতবার। সুধীর কথাটা একরকম স্বীকার করে নিয়ে বলল, তা তো ঠিকই গোবিন্দ বাবু। তুমি কি আমাকে চেনো নাকি হে? গাঁয়ের সবাইকেই চিনি, না চিনলে আমাদের কাজ কারবার চলবে কি করে? অতি সত্যি কথা, অতি সত্যি কথা। মন্টুরাম সিংহের পাশের বাড়িটাই তো আপনার। ছাদের দরজার ছিটকিনিটা একটু আলগা আছে, টয়লেটের জানলার গ্রিল একটু নড়বড়ে, 3টে স্ক্রু নেই, দরদালানের দেওয়ালে নোনা ধরেছে। আপনার সোনাদানা ব্যাংকের লকারে। আহ্লাদে গোবিন্দ ঘোষের চোখে প্রায় জল এসে গেল। গদগদ কণ্ঠে বললেন, এই না হলে গুণী মানুষ! আহা, আহা, বড় আনন্দ হচ্ছে আজ। এই নাও সুধীর, এই 100টা টাকা রাখো। আজ একটু ভালো মন্দ খেও। এটাকে বকশিস বলে ভেবো না কিন্তু, বলতে পারো গুণীর নজরানা। সুধীর টাকাটা পকেটস্থ করে বলে, তা গোবিন্দবাবু কথাটা কি? গোবিন্দ ঘোষ গলাটা নামিয়ে বললেন, দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবারোহে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার। বুঝলে কিছু? বেশ গা গরম করা কবিতা মশাই। তাই তো বলছি, ভালো করে একটু তেতে ওঠো তো বাপু। হাল ছেড়ে দিলে তো হবে না, হাল বেশ সাপটে ধরতে হবে। মশাই, আপনি কি মন্টুরামের বাড়িতে ফের ঢুকতে বলছেন? তাতে লাভ কি? আমি যে জিনিসটা খুঁজতে প্রাণ হাতে করে ও বাড়িতে ঢুকেছিলাম, তা কোথায় রাখা আছে তা না জানলে সুবিধে হবে না। অত বড় বাড়ি, অত ঘর, বিস্তর আলমারি, বাক্স, প্যাঁটরা, মেহনতে পোষাবে না যে। গোবিন্দ ঘোষ গম্ভীর হয়ে বললেন, দেখো বাপু, ও বাড়ির অন্ধি সন্ধি আমার মুখস্থ। গত 30 বছর ধরে নানা ফাঁক ফোকর দিয়ে দিনে রাতে আমি মন্টুরামের উপর নজর রাখি। তার কোন জিনিসটা কোথায় রাখা আছে তা আমার নখদর্পণে। একবার উচ্চারণ করেই দেখো।
সুধীর ঘাড় চুলকোতে চুলকোতে বলল, সেটা একটা ছেঁড়া খোড়া পুরনো চামড়ার সুটকেস। তাতে দামি জিনিসপত্র নেই বটে, কিন্তু বাক্সটা বড়ই দরকার। ছো, ও একটা জিনিস হলো হে বাপু, ও বাড়িতে ঢুকবেই যদি তবে সব চেঁচে পুঁচে নিয়ে এসো, নইলে যে ছুঁচো মেরে হাত গন্ধ হবে। ভারী লাজুক হেসে হেঁটমুন্ডু হয়ে সুধীর বলে, তা ঢুকতে পারলে কি আর খালি হাতে বেরোবো মশাই? তবে ও বাক্সখানাও চাই। তবে আর চিন্তা কি, যে বাক্সখানার কথা বলছো সেটা এতকাল স্টিলের আলমারির মাথায় আচ্ছেদ্যার সঙ্গে রাখা ছিল। এই দিন কয়েক আগে দেখি সেটাকে মন্টুরাম সরিয়ে নিয়ে ছাদের ওপর স্ট্রং রুমে সিন্ধুকে রেখেছে। তাতে কোনো হিরে জহরত আছে কিনা কে জানে, কিন্তু রোজই মাঝরাতে উঠে মন্টুরাম বাক্সটা খুলে তাকিয়ে থাকে আর বিড় করে কথা কয়। একটা পুরনো লচ্ছরে চামড়া সুটকেস তো। সুধীর লাফিয়ে উঠে বলে, ওইটেই, কিন্তু স্ট্রং রুম তো কঠিন ব্যাপার স্যাপার মশাই। গোবিন্দ ঘোষ বড়া ভয়ের মুদ্রার হাত দেখিয়ে বললেন, ওরে বাপু, লক্ষিন্দরের বাসরেও ছাঁদা ছিল, বুঝলে? যত বজ্র আটুনি তত ফসকা গেরো। 30 বছর ধরে মন্টুরামের বাড়িখানা নিয়ে যে গবেষণা করে যাচ্ছি, তা তো আর এমনি নয়। স্ট্রং রুমের দেওয়ালে একখানা এক্সস্ট ফ্যান লাগানো আছে। ছাদার যা সাইজ, তা দিয়ে অনায়াসে তুমি ঢুকতে পারবে। শুধু এক্সস্ট ফ্যানটা খুলে ফেলার বাস্তা। সুধীর বড় বড় চোখে গোবিন্দ ঘোষের দিকে তাকিয়ে বলে, মশাই, আপনি তো ইচ্ছে করলেই। গোবিন্দ ঘোষ মৃদু হেসে বললেন, ওরে বাপু, চোর আর গোয়েন্দায় তফাৎ কিছুই নেই, শুধু প্রয়োগ আলাদা। সুধীর একটু দোনমনো করে বলে, আমি ধরা পড়ার পর মন্টু বাবুর বাড়িতে পাহারা বাড়িয়েছেন, এখন ঢোকা আর একটু কঠিন হবে। গোবিন্দবাবু চাপা গলায় বললেন, তাহলে আর আমি আছি কি করতে? পাহারা সব নিচে। তাছাড়া পিছন দিকটা যেদিকে আমার বাড়ি, সেদিকটায় পাঁচিলে মন্টুরাম চোরের ভয়ে শুল বসিয়েছে। নিচের বাগানে ফণি মনসা বিছুটি আর নানা রকম কাঁটা গাছ লাগিয়েছে, যাতে কেউ ঢুকতে না পারে। ফলে ওদিকটায় পাহারা থাকে না। আমার তিনতলার ছাদ থেকে মন্টুরামের ছাদ মাত্র 10 ফুট তফাৎ, বুঝলে? পাশাপাশি একটা বাঁশ ফেললে একেবারে হাওড়ার ব্রিজ হয়ে গেল হে। এবার সুধীর গদগদ হয়ে বলল, একটু পায়ের ধুলো দিন গোবিন্দ বাবু। আহা, থাক থাক, ওসব হবে খন। আগে মন্টুরামের গুমর তো ভাঙুক। 30 বছর ধরে যে জুলুনি পুড়ুনি সইছি, সেই জ্বালা আগে জুড়োক। বাক্সটা কি সিন্ধুকে রাখা থাকে বললেন গোবিন্দবাবু? হ্যাঁ, তবে চিন্তা নেই, সিন্ধুকের চাবিটা মস্ত আর ভারী বলে ওই মন্টুরাম স্ট্রং রুমের দেওয়ালের পেরেকে ঝুলিয়ে রেখে যায়। না গোবিন্দবাবু, এবার পায়ের ধুলোটা না নিলে পাপ হবে। দেখবেন একদিন আপনার পায়ের ধুলো নিয়ে কাড়াকাড়ি পড়ে যাবে। সোনার দরে পুরিয়া করে বিক্রি হবে। গোবিন্দবাবু একটু তৃপ্তির হাসি হেসে বললেন, একটা কথা মনে রেখো বাপু, শুভস্য শীঘ্রম। কথাটার মানে হলো, ওরে তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তরি। আজ হলো গিয়ে কৃষ্ণপক্ষের সপ্তমী। পঞ্জিকা দেখে রেখেছি, আজ বড় ভালো দিন। যে আজ্ঞে, রাত 2:30 নাগাদ যখন গোটা চৈতন্যপুর ঘুমিয়ে অচেতন, তখন মন্টুরামের পাহারাদাররা সামান্য তন্দ্রায় আচ্ছন্ন। সরালে কুকুরেরা থাবায় মুখ রেখে ঝিমিয়ে নিচ্ছে। মন্টুরাম যখন স্ট্রং রুমে মদন তপাদারের সুটকেসটা আরো একবার দেখে 2 নম্বর মন্টুরামের সঙ্গে ঝগড়া করতে করতে নিচে নেমে এসে সবে খাটে শুয়েছেন, ঠিক এই সময় জোড়া বাঁশের সাঁকো বেড়ালের মতো পেরিয়ে গেল সুধীর গায়েন। এপাশের ছাদে বাঁশ দুটো শক্ত করে চেপে ধরে রেখে গোবিন্দ ঘোষ খুব হাসছিলেন। তার একটা স্বাদ পূরণ হলো। তিনি বিড়বিড় করে বলছিলেন, জয় দুর্গা, বাবা বিশ্বনাথ, জয় মা শীতলা, জয় তারা। কাজটা ভালোই ভালোই উতরে দাও, মন্টুরামের সব যেন চেঁচে পুঁচে আনতে পারে ছোঁড়া। তা দেবতারা গোবিন্দ ঘোষের ডাকাডাকি বোধহয় আজ শুনতে পেলেন। আধ ঘন্টা পরে দেখা গেল সুধীর এক হাতে একটা বাক্স, অন্য হাতে একটা থলি নিয়ে একটু টলমল পায়ে সাঁকো ডিঙিয়ে আসছে। উত্তেজনার বশে গোবিন্দবাবু একটু জোরেই চেঁচিয়ে ফেলেছিলেন,
জয় মা দুর্গা, দুর্গতি না আসেনি। তাতে গোটা ২ কাক কা কা করে উঠল। ভজহরির হাঁক শোনা গেল। কন হায় রে? একটা সরালে কুকুরও যেন সন্দিহান হয়ে বার কয়েক ঘেউ ঘেউ করে উঠল। গোবিন্দ প্রমাদ গুনলেন। বুক কাঁপছিল, গলা শুকিয়ে আসছিল উত্তেজনায়। চোখ বন্ধ করে ফেললেন। মাঝপথে একটু পড় হয়েছিল সুধীর, কিন্তু সামলে নিল। বাঁশি একটু মচাত মচাত শব্দ হচ্ছিল যেন। তীরে এসে তরি না ডোবে। গোবিন্দ ঘোষ দাঁতে দাঁত চেপে বাঁশ ধরে রইলেন। সুধীর হাসি মুখে এই ঝাড়ে এসে লাফ দিয়ে নেমে নিচু হয়ে গোবিন্দর পায়ের ধুলো নিল। গোবিন্দ ঝটিতি বাঁশ দুটো টেনে নিয়ে ছাদের একধারে শুইয়ে রেখে বললেন, সাবাস, সব চেঁচে পুছে এনেছো তো? সুধীর বলল, তা মশাই কম হবে না। গিনি আর সোনার বিস্কুটে ৩-৪ কেজি তো হবেই। গোবিন্দ বললেন, ৫-৭ কেজি হলে ভালো হতো হে। সোনাদানা তো জীবনে খুব বেশি ঘাঁটিনি মশাই। সোনার যে এত ওজন তা বুঝতে পারিনি। যাকে বাপু, যা হয়েছে তাই হয়েছে। এবার এসো গিয়ে। আগে আপনার ভাগটা রেখে দিন, আধা আধি বখরা। শুনছিলেন শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা অদ্ভুতুড়ে সিরিজ থেকে নেওয়া গল্প মদন তপাদারের বাক্স। আজ ছিল ৩য় পর্ব। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি ৪র্থ পর্ব নিয়ে।